ওড়িশা রাজ্যের প্রধান উৎসব রথযাত্রা, যা কিনা পুরী শহরে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। প্রায় 1000 বছর প্রাচীন এই উৎসবের পেছনে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন তাৎপর্যপূর্ণ ইতিহাস। পুরীতে গঙ্গা রাজবংশ এবং পরবর্তীকালে গজপতি রাজাদের সময়কালে এই রথযাত্রার সূচনা হয়েছিল বলে মনে করা হয়। এই রথযাত্রার উদ্ভব কিন্তু পুরীর জগন্নাথ মন্দির থেকে। আবার এই জগন্নাথ মন্দিরেরও একটা কাহিনী আছে, আর আজকের গল্প এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। ওড়িশার ব্রহ্মাণ্ড পুরাণে কথিত আছে, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সৎকার কার্য করেন অর্জুন, এবং শ্রীকৃষ্ণের দেহ দাহ করার পর সমস্ত দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পরও শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড তখনও নীলরূপে জ্বলছে। তখন অর্জুন সেই জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের জলে ভাসিয়ে দিয়ে চলে যান হস্তিনাপুরে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে একটি লোহার খণ্ডে পরিণত হয়ে যায়। আবার অন্যদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান যে বিষ্ণু ভগবান নীলমাধব রূপে তার কাছে আসতে চান। তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন পাগলের মতো চতুর্দিকে শ্রীবিষ্ণুর নীলমাধব মূর্তির সন্ধান করতে থাকেন। অবশেষে একদিন সমুদ্রের তীরে তিনি বিষ্ণুর নীলমাধব মূর্তি দেখতে পান এবং সমুদ্র তীরে নীলমাধবের মন্দির স্থাপন করেন। কিছুদিন পর তিনি সমুদ্রের জলে স্নান করার সময় দেখেন একটি লোহার খণ্ড ভেসে যাচ্ছে। লোহার খণ্ডটি তিনি হাতে করে তুলতেই এক দৈববাণী শুনতে পান এবং শোনেন যে এই লোহার খণ্ডটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এবং এটি পৃথিবীতে বরাবরের জন্য থাকবে, আর এই টুকরোটি যেন জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই স্থাপন করা হয়, তবে এমনভাবে স্থাপন করতে হবে যাতে তা কোনো দিন কারো নজরে না আসে। রাজা তখন সেই টুকরোটি নীলমাধব মূর্তির মধ্যে রাখেন। কিন্তু পর থেকে তার চিন্তা আরও বাড়তে থাকে এই ভেবে যে জগন্নাথের মূর্তি কিভাবে তৈরি হবে। ইতিমধ্যে রাজা আবারও একটি স্বপ্নাদেশ পান যে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে হবে। পরের দিনই রাজা দেখেন সমুদ্রে 3টি কাঠ ভেসে আসছে। রাজা কাঠগুলো সংগ্রহ করেন, কিন্তু দুশ্চিন্তা তার বেড়েই যাচ্ছিল, কারণ যে কোনো মূর্তি সেই সময় সাধারণ ধাতু বা কষ্টি পাথর দিয়েই তৈরি হতো। কাঠ দিয়ে কোনো দেবদেবীর মূর্তি তৈরি হয়নি, তাহলে তিনি কিভাবে সেই মূর্তি বানাবেন? এমন সময় হঠাৎ করেই এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হন এবং তিনি নিজেই কাঠ দিয়ে মূর্তি বানানোর দায়িত্ব রাজার কাছে চেয়ে নেন। শুধু একটাই শর্ত তিনি রাজাকে দেন যে যতদিন তিনি এই মূর্তি বানানোর কাজ করবেন ততদিন ঘরের দরজা বন্ধ থাকবে। কেউ যেন তার ঘরের দরজা না খোলে, আর যদি মাঝখানে দরজা খোলা হয় তাহলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্রাহ্মণের শর্তে রাজি হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন মূর্তি বানানোর কাজ শুরু হয় বন্ধ দরজার আড়ালে। তবে রাজা প্রতিদিন মূর্তি বানানোর ঘরের কাছে দাঁড়াতেন এবং বাইরে থেকে আওয়াজ শুনতে পেতেন। এইভাবে 7 দিন কেটে যাওয়ার পর রাজা একদিন বাইরে দাঁড়িয়ে থাকাকালীন মূর্তি তৈরির আওয়াজ বন্ধ হয়ে যায়। ধৈর্য সামলাতে না পেরে সেই বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন রানী তপসিয়া। তখনই তিনি দেখেন যে সেখানে কাঠমিস্ত্রি নেই এবং মূর্তি নির্মাণের কাজও সম্পূর্ণ হয়নি। মূর্তির হাত গড়ার কাজ তখনও বাকি রয়ে গেছে। এতে রাজার চিন্তা আরও বেড়ে যায়, আর তিনি ভাবতে থাকেন এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে সম্পূর্ণ হবে, আর সম্পূর্ণ না হলে মূর্তির পূজা কিভাবে হবে। ঠিক তখনই নারদ মুনির আবির্ভাব হয়। তিনি রাজাকে জানান এই অর্ধসমাপ্ত মূর্তি মর্তে পূজিত হবে, এবং এই ছিল বিষ্ণু ভগবানের ইচ্ছে, আর সেই বুড়ো ব্রাহ্মণ কারিগর ছিল স্বয়ং বিশ্বকর্মা। নারদের কথা শুনে রাজা তখন সেই অর্ধসমাপ্ত মূর্তির পুজো শুরু করেন। সেই সঙ্গে সমুদ্রে ভেসে আসা লোহার খণ্ডটি এই অর্ধসমাপ্ত জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করেন, যা কিন্তু আজও সকলের দৃষ্টির আড়ালে রয়েছে। এইভাবেই তৈরি হলো হাতছাড়া 3টি মূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, এবং প্রতিষ্ঠিত হলো সমুদ্রের তীরে সেই মন্দিরে, যা আজকের এই জগন্নাথ মন্দির। তাহলে বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যাতে আমি আরও নতুন গল্প শোনাতে পারি, আর অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।